আসিয়ান, পরিবেশটা কি সুন্দর না? মাশাআল্লাহ। আশিয়ান ততক্ষণে তার পিছনে এসে উপস্থিত হয়েছে। সেও নিঃশব্দে হেসে বলে, হুম, খুব সুন্দর। একদম আমার লাল টমেটো বউয়ের মতো। লাল টমেটো বলায় হায়া মিছিমিছি রেগে যায়। ইদানিং কথায় কথায় রাগ ওঠে তার। সে আশিয়ানের দিকে ফিরে কপট রাগী গলায় বলে, আমি টমেটো? এখন আমার টমেটো, মূলা, কচু, ঘেঁচু কত কিছু যে লাগবে। পুরনো হয়ে গেছি না? যত সব বুটের 14টা বাজিয়ে দিল। নিজের মতো বকে ঝুঁকে সেখান থেকে চলে যায় খাবারের ঘরে। আশিয়ান ব্যাককালের মতো বউয়ের বকাগুলো শুনল। বেচারা এটা বুঝতে পারল না সে খারাপ কি বলেছে। কত সুন্দর পাকা টসটসা টমেটোর সাথে তুলনা দিল। বউটা তো দিনকে দিন সেই লাল টকটকে টমেটোর চেয়েও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। দেখলে আদর আদর পায় আশিয়ানের। এটা বলাও কি দোষের? আশিয়ানের নিজের জন্য একা একা সমান মায়া হলো। মায়া দয়া একপাশে রেখে সেও যায় যায় খাবারের ঘরে। তারা আসতে স্পর্শ তাদের নাস্তা বেড়ে দেয়। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে মুরগির মাংস, আলু ভর্তা, শুটকি মাছের ভর্তা, পেঁয়াজ, শুকনো মরিচের ডিম ভর্তা ভাজা। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে মুরগির মাংস, আলু ভর্তা, শুটকি মাছের ভর্তা, পেঁয়াজ, শুকনো মরিচের ভর্তা, ডিম ভাজা। আসিয়ানরা কেউ সকাল সকাল এত ভারী খাবার তেমন একটা না খেলেও আজ এত টাটকা টাটকা খাবার আর বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশে এমন ধোয়া ওঠা গরম গরম খাবার সকলেই পেট পুড়ে খায়। হায়া খাবার নিয়ে প্রায় গাইগুই করলেও আছে বেশ অনেকখানি খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করে আবরার এসে জানায় মিস্টার মির্জা ঘুম থেকে উঠেছেন, তাদের সকলের সাথে দেখা করতে চাচ্ছেন। সকালে ফজরের নামাজ পড়ে হালকা কিছু খেয়ে আবার একটু ঘুমান সে। তাকে ডাক্তার রেস্টে থাকতে বলেছেন। জাহান, মেহরিমা, আসিয়ান, হায়া তখনই ছুটে যায় তার রুমে। তারা যখন মিস্টার মির্জার রুমে দুয়ারে এসে হাজির হয় তখন একটা চোখ চুরানো দৃশ্যের সাক্ষী হয়। মিসেস মির্জা চোখ গরম করে মিস্টার মির্জাকে স্যুপ খাওয়াচ্ছেন। অসুস্থতার কারণে মিস্টার মির্জা মুখের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে। তেমন কিছুই খেতে পারেন না। বৃদ্ধ মিসেস মির্জা চোখ গরম দিয়ে সবটুকু স্যুপ শেষ করে স্বামীর মুখটা মুছিয়ে বিছানায় ছেড়ে দাঁড়ালেন। দরজার কাছে নাতি নাতনিদের দেখতে পান। তাদেরকে কেউই জানায়নি আসিয়ানদের আসার কথা। তিনি অবাক হয়ে যায় তাদের দেখে, বিশেষ করে আসিয়ানকে দেখে। আজ প্রায় 5.5 বছর পর প্রিয় নাতনিকে দেখে সে কিছু সময়ের জন্য থমকে গিয়েছে। সে ধীর স্থির পায়ে আসিয়ানের সামনে সে নিজের কুঁচকে যাওয়া কাঁপা কাঁপা হাতটা দিয়ে আসিয়ানের গাল স্পর্শ করে। লম্বায় আসিয়ান 5 ফুট 10 ইঞ্চির মতো। স্বাস্থ্য মাশাল্লাহ নজর কাড়া। চেহারার সুপুরুষ ভাবটা সে তার বাপদাদার কাছ থেকে পেয়েছে। একমাত্র নাতি হওয়ায় সকলে আসিয়ানকে মাথায় রাখতো না উকুনে ধরবে বলে, মাটিতে রাখতো না পিঁপড়ায় কামড়াবে বলে। এমনই আদর যত্ন করে বড় করা হয়েছে আসিয়ানকে। মিসেস মির্জার চোখ ছলছল করে ওঠে। সে ক্ষীণ গলায় ডেকে ওঠে, আসিয়ান, তুই সত্যি সত্যি এসেছিস দাদু ভাই? আসিয়ান তার গালে থাকা দাদির হাতের উপর হাত রাখে। তারপর সেই হাতটা নিজের মুখের কাছে এনে সেটা আলতো করে একটা চুম্বন করে বলে, হ্যাঁ দাদি, আমি এসেছি। তোমার আসিয়ান এসেছে। মিসেস মির্জা নাতিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার কত শখের ভালোবাসার নাতি আসিয়ান আজ এতগুলো বছর পর আবার ফিরে এসেছে তাদের কাছে। ল্যাপটপ থেকে মাথা তুলে বেডের দিকে তাকালে আফিফের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। একটু আগেও সে এখানে রাহাতকে ঘুমন্ত অবস্থা দেখেছে, অথচ এখন নই। কই গেল মেয়েটা? আফিফ ল্যাপটপটা কোল থেকে নামিয়ে সেন্টার টেবিলের উপর রাখে। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে আনমনে ব্যালকনিতে চলে যায়। তার অবচেতন মন কেন জানে বারবার করে বলছিল রাহা এখানেই আছে। ব্যালকনিতে এসে দেখা যায় তার ধারণাটাই সঠিক। রাহা দোলনায় বসে ফোনে তার মায়ের সাথে কথা বলছে। মুখে তার এক চিলতে মিষ্টি হাসি, আর তার বাম হাতটা পেটের উপর রাখা, যেন তার ভালোবাসার চিহ্নটিকে অনুভব করা ক্ষুদ্র প্রয়াস। আফিফ দরজায় হেলাই দিয়ে দাঁড়িয়ে রাহাকে দেখতে পায়। সে এতদিন কত প্রেগনেন্ট মহিলাকে দেখেছে। প্রেগনেন্সির জন্য নারী দেহে অনেক হরমোনের বিকাশ ঘটে। এসব বিকাশের ফলে অনেকেই দেখতে আগের থেকে সুন্দর হয়ে যায়, তো অনেকের শরীরে সে বিকাশের ধাক্কা সইতে না পেরে দুর্বল হয়ে পড়ে। রাহা প্রেগনেন্ট হওয়ার খবর জানার পর থেকে আফিফ তার থেকে চোখ সরানোই বড্ড বেশ কঠিন হয়ে পড়েছে। রাহা আগের থেকে নজর কাড়া সুন্দরী ছিল, এখন তো মাতৃত্বের হাওয়া লেগেছে তার গায়ে। তার সৌন্দর্যে যেন আশেপাশের পরিবেশও ঝলমল করে উঠছে। আফিফ বেশ কিছুক্ষণ রাহাকে একধ্যানে দেখে তারপর আস্তে আস্তে করে তার সামনে গিয়ে উপস্থিত হয়। রাহা হুট করে তাকে দেখে খানিকটা চমকে গেলেও নিজেকে সামলে নেয়। আফিফকে ইশারা করে পাশে বসতে বলে। আফিফ বসে তো ঠিকই, কিন্তু তার পাশে না, বরং রাহার পায়ের কাছটায়। সেখানে বসে নিজের মাথা এনে রাখে রাহার কোলে।
চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে চায়। বুকের ভেতর যে তার ভালোবাসার ঝড় উঠেছে। রাহা কথা বলতে বলতেই নিজের বাম হাতটা পেট থেকে সরিয়ে এনে আফিফের চুলে ভাঁজে ডুবিয়ে যায়। বিলি কাটতে কাটতে আলতো হাতে টানতে থাকে তার চুল। আফিফের ভীষণ আরাম বোধ হয়। সে রাহার কোলে মাথা রাখা অবস্থায় শুনতে পায় রাহা তার মাকে বলছে, না আম্মু, এখন যাব না, তোমরা কয়দিন এসে থেকে যাও না। আমি চলে গেলে শাশুড়ি আম্মু একদম একা হয়ে যাবে। আদিবারও তো বেবি হবে, ও একটু অসুস্থ, দেখে আসতে পারবে না। তার মধ্যে যদি আমিও তোমার কাছে চলে যাই, বেচারি একা ফিল করবে না? আসবো তো, আদিবা একটু সুস্থ হয়ে এই বাড়ি আসুক, আমি তখন তোমার কাছে যাব নে, কিন্তু এখন তো একেবারেই সম্ভব নয়। আরও নানান কথা বলতে থাকে রাহা তার মায়ের সাথে। আফিফ তার এসব কথা শুনে মনে পড়ে যায় 4 দিন আগের কথা, যখন কিনা তার প্রেগনেন্সির বিষয়টা প্রথমবারের মতো সকলকে জানিয়েছিল। একদিকে মেয়ে মা হতে চলেছে, অন্যদিকে পুত্রবধূ সন্তান সম্ভবা। আফরার তো খুশি ধরে না। রাহার প্রেগনেন্সির খবর পেয়ে তার বাবা মাও ছুটে আসে মাহমুদ ভিলার প্রথমবারের মতো। রাহার মায়ের থেকে তার বাবাই বেশি কেঁদেছে মেয়ের সন্তান হওয়ার কথা শুনে। বড্ড আদরের কিনা মেয়েটা। ফেরার সময় রাহার বাবা মা মেয়েকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব জানায়। আদিও তো আফরা বিষয়টা রাহার উপরে ছেড়ে দেয়। এ সময়ে তার যেখানে ইচ্ছা থাকুক। বলা বাহুল্য শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি কোথাও তার আদরের যত্নে এক বিন্দু কম হবে না। রাহা শ্বশুর বাড়িতেই থেকে যায়। এতদিন পর প্রকৃত অর্থে বরের ভালোবাসা পাচ্ছে। এখনই সে ভালোবাসা থেকে দূরে যেতে চায় না। আরও কিছুদিন বর থেকে তার প্রাপ্য ভালোবাসা নিয়ে তারপর না হয় যাওয়া যাবে বাবার বাড়ি। রাহার বাবার বাসায় না যাওয়ার সিদ্ধান্তে আফিফ সবচেয়ে বেশি খুশি হয়েছে। সেও চায় না এত তাড়াতাড়ি বউটাকে নিজের কাজ ছাড়া করতে। আফিফের ধ্যান ভাঙে রাহার কোমল গলার ডাকে। রাহা বলছে, এই শুনছেন, ঘুমিয়ে পড়েছেন নাকি আবার? ঘুমাতে হলে রুমে গিয়ে ঘুমান। আফিফ রাহার কোল থেকে মাথা তুলে তার দিকে তাকায়। মেয়েটা বিড়ালের মতো পিটপিট করে তার দিকে কিছুটা ঝুঁকে এসে তাকিয়ে রয়েছে। স্নিগ্ধ কোমল মুখখানা আদর দিয়ে লাল করে ফেলতে মন চাচ্ছে আফিফের। মনে কিছু চেয়েছে আর আফিফ তা করবে না তা খুব কম হয়েছে। বিয়ের দিন রাহা অশ্রুসিক্ত মুখখানা দেখে তার মন বলে উঠেছিল, এই মেয়ের পাশে তো তার থাকা উচিত আফিফ, বিশ্বস্ত সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে। সেদিন মনের কথা শুনে তো বিয়েটা করলো, ভাগ্যিস করেছিল, নাহলে এত ভালোবাসা এত সুন্দর অনুভূতির সাথে পরিচয় হতো কি করে। আফিফ রাহার গাল নিজের হাত দ্বারা স্পর্শ করে, গম্ভীর অথচ প্রেমময় গলায় বলে, আমার কি একটা সিক্রেট শুনবে? কি? আমি আমার মস্তিষ্কের চেয়ে মনের কথা বেশি শুনি। এই মনটা কয়েক মাস আগে কোনো একদিন এক অশ্রুসিক্ত বধূয়া সাজে লজ্জিত সজ্জিত রমণীকে দেখে বলেছিল, আসিফ, এই মেয়েটাকে তোর ভীষণ প্রয়োজন, তাকে হয়তো তোর প্রয়োজন পড়বে জীবনের কোনো এক সময়, ভাবাভাবি বাদ দিয়ে তাকে নিজের নামে করে নে। সেদিন মনের কথা শুনে বন্ধু কাজিনের বিয়েতে সেই কাজিনের না হওয়া বউকে নিজের বউ করে নিলাম। ভাগ্যিস নিয়েছিলাম, না হলে তো এত নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য কাউকে কি অদ্য খুঁজে পেতাম আমি? রাহা আফিফের চোখে চোখ রেখে তার কথাগুলো শুনছে। তার স্মৃতির পাতায়ও সেদিন আবারও ভেসে উঠেছে। জাহান তাকে প্রত্যাখ্যান করে বিয়ের আসর ছেড়ে মেহেরিমার কাছে চলে যাওয়ার সে ভীষণ কষ্ট পেয়েছিল, অনেকটা ভেঙেও পড়েছিল। তারপর হঠাৎই আফিফের প্রস্তাবে অন্যদের মতো সে নিজেও অনেক অবাক হয়ে গেছিল। আফিফ সে একই সুরে আবারও বলে, জানো, এই মুহূর্তে আমার মনে আমায় একটা কাজের নির্দেশ দিচ্ছে। আর সেই কাজটা কি? সদ্য প্রেমে পড়া মনটা বলছে, ছি আফিফ, আজ সারাদিন বাসায় থেকে একবারের জন্য বউটাকে আদর দিলি না। তোর বউয়ের চুপসে থাকা মুখখানা দেখ, তোর কি একটু মায়া দয়া হচ্ছে না? তোর তো উচিত বাসায় থাকতে, উঠতে বসতে বউকে আদর করা। এখনই আদর করার মিশনে নেমে পড়। আর তোমায় যে আগেই বললাম আমি আমার মনের কথা সব থেকে বেশি শুনি, তাই এই কথাটা আগে অবশ্যই শুনতে হবে। কথাটা শেষ করে আফিফ নিচ থেকে উঠে দাঁড়ায়। তারপর খুবই সাবধানে রাহাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা লাগায়। রাহা প্রথমে লজ্জা পেয়ে ছটফট করলেও পরবর্তীতে আফিফের চোখে তাকে পাওয়ার জন্য আকুলতা থেকে রাহার সকল ছটফটানি দূর হয়ে যায়। রুমে এসে রাহাকে আস্তে করে বেড়ে শুয়ে দেয়। দরজাটা ভেরানো ছিল দেখে ভালো করে লাগিয়ে দিয়ে বউয়ের অতি নিকট চলে আসে। রাহাও হাত বাড়িয়ে দেয় ভালোবাসার মানুষটির দিকে। তাদের প্রথম কাছে আসাটা ছিল রাহার হুঁশহীন অবস্থায়, কিন্তু আজ তাদের কাছাকাছি আসার ক্ষণে আফিফ ও রাহা দুজনেই সম্পূর্ণ চেতনায় রয়েছে এবং পূর্ণ ভালোবাসার সহিত একে অপরের কাছে নিজেদের বিলিয়ে দিচ্ছে।
দীর্ঘ সময় রুষ্ট ভালোবাসা শেষ করে আফিফ রাহার গলার থেকে ওড়না সরিয়ে দিয়ে সেখানে মুখ গুজে দেয়। খুচরো খুচরো ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে রাহার কাঁধ, গলার উন্মুক্ত অংশগুলো। রাহা চোখ বন্ধ করে অনুভব করতে থাকে তার প্রিয়তমের স্পর্শগুলো। তেমন একটা গভীর স্পর্শ না করেও রাহাকে স্বর্গ সুখে ভাসিয়ে দিতে থাকে আফিফ। গলার থেকে মুখ উঠিয়ে এনে আফিফ এবার নিচে রাহার পেটের দিকে তাকায়। এইটুকুন একটা পেটে আরেকটা জান আছে, তার আর রাহার ভালোবাসার অংশ। আফিফ রাহার পেটের কাছে মুখ এনে জামার উপর দিয়ে উষ্ণ স্পর্শে ভরিয়ে দিতে চায়। একটু শান্ত হয়ে কোমল গলায় বলে, আম্মু, এই প্রিন্সেস তোমার আম্মুকে কিন্তু একটুও কষ্ট দিবে না সোনা, ঠিক আছে? তোমার আম্মু তো নিজেও ছোট, সেই ছোট্ট আম্মুকে কষ্ট দিলে বাবা কিন্তু রাগ করবে। তুমি না বাবার প্রিন্সেস, বাবার কথা শুনবে, ঠিক আছে? তাহলে বাবা বড় হলে তোমার মতো একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দিব তোমার। আফিফের লাস্টের কথাগুলো শুনে রাহা উচ্চ স্বরে হেসে দেয়। 2 হাত ভর্তি বাচ্চাদের জামা কাপড় নিয়ে বাসায় আসে রাহাত। মনটা আজকাল একটু বেশি ফুরফুরে। আগে সবসময় মুখটা কেমন যেন গম্ভীর করে রাখত, কারো সাথে প্রয়োজন ব্যতীত তেমন একটা কথা বলতো না, হাসতো খুবই কম। সে রাহাত নিজের ভোল পাল্টে ফেলেছে। কারণে অকারণে হাসে মাঝে মধ্যেই, হুটহাট 2 কথা বলে চমকে দেয় ইদানিং তার সঙ্গীকে। মন্তাহা বেশ অবাক হয় বটে স্বামীর এমন আচরণে, কিন্তু আগের মতো তেমন একটা উৎসাহ দেখা যায় না তার মধ্যে। রাহাত আজ বিকেলের দিকে বাসায় এসে পড়েছে। নানা হবে শুনে তার খুশির অন্ত নেই। তার ছোট্ট রাহা যে কিনা 2 দিন আগেও তার হাত ধরে রাস্তা পার হতো, সে অফিসে যাওয়ার সময় তার কোলে চড়ে বায়না করত অফিসে যাওয়ার। সে রাহা মা হতে চলেছে। রাহাত এতটা খুশি তখন হয়েছিল যখন রাহা তার ঘরে আলো করে এসেছিল। আজ এতগুলো বছর পর আবার হলো। রাহাত শপিং ব্যাগগুলো হাতে নিয়ে গুনগুন করে গান করতে করতে রুমে ঢুকে। নিচে হেল্পিং হ্যান্ড মহিলার থেকে শুনে এসেছে মুনতাহা নাকি রুমেই আছে, কিন্তু সে রুমে এসে মুনতাহাকে পায় না। সে অনেক এক্সাইটেড হয়ে আছে মুনতাহাকে তার আনা বেবিদের কাপড়গুলো দেখানোর জন্য, কিন্তু রুমে এসে সে মুনতাহাকে কোথাও পায় না। রুম খালি দেখে রাহাতের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে শপিং ব্যাগগুলো সোফার উপর রেখে ব্যালকনির দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে পায় মুনতাহাকে। সে ছোট ছোট নকশি কাঁথা সেলাই করছে দিনের আলোতে বসে। মুনতাহা এক ধ্যানে কাজ করছিল বলে সে রাহাতের উপস্থিতি টের পায়নি। রাহাত নিজের উপস্থিতি জানানোর জন্য তাকে ডেকে ওঠে। মুন, এসব কি করছো? আকস্মিক ডাকায় মুনতাহা চমকে যায়। আর একটা দুর্ঘটনা ঘটে যায়। মুনতাহার হাতে সূচ ঢুকে যায়। মুনতাহা ব্যথায় আহ করে ওঠে। রাহাত তার আর্তনাদ শুনে হন্তদন্ত হয়ে এসে মুনতাহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চিন্তিত ভঙ্গিতে মুনতাহার হাতটা টেনে নিয়ে বলে, কি যে করো না তুমি, সাবধানে কাজ করবেন একটু। কতটা রক্ত বের হচ্ছে, চলো এক্ষুনি রুমে চলো। বকতে বকতে রুমে নিয়ে আসে সে মুনতাহাকে বেড়ে বসে নিজে তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসে মুনতাহার ব্যথা জায়গাটা স্যাবলন দিয়ে পরিষ্কার করতে থাকে। মুনতাহা আর একটা টু শব্দ করে না। এমন দৃশ্য তার কাছে নতুন কিছুই না। তাদের 25-26 বছরের সংসারে রাহাত তার কেয়ার করে না এমন না। স্ত্রী হিসেবে তার সন্তানদের মা হিসেবে যথেষ্ট কেয়ার করে, কিন্তু ভালোবাসার মানুষ হিসেবে না। এই জায়গাটা তার কখনো ছিল না, আজও হয়ে ওঠেনি, মনে হয় না ভবিষ্যতেও হয়ে উঠবে। মুনতাহার আঙুলের ছোট একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে রাহাত তার দিকে তাকালে দেখতে পায় মুনতাহা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাত তাকে প্রশ্ন করে ওঠে, কি দেখছো এভাবে? রাহাতের প্রশ্নে মুনতাহার ধ্যান ভঙ্গ হয়। সে রাহাতের প্রশ্ন উত্তর না দিয়ে ফিরতি প্রশ্ন করে, আজ এত তাড়াতাড়ি আসলেই যে শরীর খারাপ করেছে? না, তেমন কিছুই না। অফিসে তেমন একটা কাজ ছিল না বলে একটু শপিং মলে গিয়েছিলাম শপিং করতে। ওহো আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি বিকেলে। মুনতাহা নির্লিপ্ত ভঙ্গিতে গলাগুলো বলে রাহাতকে রেখে উঠে দাঁড়ায়। তারপর কাপড়ের কাছে চলে যায় রাহাতের পাশা পরা জামা কাপড় নেয়ার জন্য। রাহাত তার এত নির্লিপ্ততা দেখে অবাক হয়, সেই সাথে কষ্টও পায়। ইদানিং সে খেয়াল করেছে মুনতাহা তার সাথে তেমন একটা কথা বলে না, আগ বাড়িয়ে কিছু বলে না বা আহ্লাদ দেখায় না। মনের দূরত্ব তাদের আগে থেকেই ছিল, এখন সেটা চোখে ধরার মতো দূরত্বে পরিণত হয়েছে। রাহাত মলিন গলায় বলে, কি শপিং করেছি, দেখতে চাইবে না মন? মুনতাহা জামা কাপড় বের করে তার দিকে আস্তে আস্তে বলে, আপনার দেখাতে ইচ্ছে হলে দেখান। তোমার ইচ্ছে নেই দেখার? তেমন না, বিষয়টা আসলে। বুঝতে পেরেছি,
আর কিছু বলা লাগবে না। রাহাত কথাটা বলে মুনতাহার হাত থেকে এক প্রকার থাবা দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মুনতাহা কয়েক পলক ওয়াশরুমে দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে যায়। কিরে মেঘলা, তুই রান্ধন ঘরে কি করতাছস? তোরে কইছি না যেই কয়টা দিন তুই এই বাড়িতে আসোস তোরে রান্ধন ঘরে আসা লাগবে না। চুলার ধোয়ায় মুখ আরো কালা হইয়া গেলে বিয়ার দিন তোরে সুন্দর লাগবে না। মেঘলার পেছনে দাঁড়িয়ে কথাগুলো বলে মেঘলার ছোট চাচি শান্তা। হ্যাঁ, মেঘলার বিয়ে ঠিক হয়েছে, সেটাও কার সাথে জানতে চান? পাত্র হলো শান্তার সেই অসভ্য ভাইপো তন্ময়। সেদিন তন্ময়ের বাবা মা আসলো না, ওই দিন তার এসেছিল মেঘলার জন্য তন্ময়ের বিয়ের সম্বন্ধ নিয়ে। তন্ময় নাকি শহরে একটা ভালো চাকরি পেয়েছে, মেঘলাকে তার মনে ধরেছে। ছেলেটা তার বাবা মাকে মেঘলাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। শান্তা তো এমন প্রস্তাব শুনে প্রথমে একটু নাখুশি হয়, তারপর ভাবে আর কতকাল অন্যের মেয়েকে নিজেরা পালবে। বিয়ের সম্বন্ধ নিচ থেকে যখন এসেছে তখন দিয়ে দেয়া ভালো হবে। মেঘলা ছোট চাচা এনামুল প্রথমে রাজি হয় না, ভাইজের প্রতি তার যথেষ্ট টান রয়েছে। সে অমত করে বলে, মেঘলার 18 বছর না হওয়া পর্যন্ত সে মেঘলাকে বিয়ে দিবে না। কিন্তু মেঘলা ছোট চাচি কেমনে কেমনে তাকে মানিয়ে ফেলে বিয়ে করার জন্য। সবাই সেদিনই মেঘলার ও তন্ময়ের বিয়ের ডেট ঠিক করে ফেলে, অথচ কেউ একবার মেঘলাকে জিজ্ঞেসটুকু অবধি করেনি সে এই বিয়েতে রাজি কিনা, তার কোনো পছন্দের মানুষ আছে কিনা। মেঘলা সব জানতে পারে পরের দিন। সেই বিষয়ে তার বৃদ্ধা দাদির কাছে অসম্মতি জ্ঞাপন করে। মেঘলা চাচি সেটা শুনে ফেলে, তারপর তাকে আলাদা একটা খালি কক্ষে নিয়ে গিয়ে অনেক কথা শোনায়। সে মেঘলাকে বলে, তুই এত অকৃতজ্ঞ কেন রে মেঘলা? এতদিন ধরে আমাদের খাচ্ছিস, আমাদের পড়ছিস, এখন আমাদের কথারই অমান্য করতে চাচ্ছিস? তোর 7 পুরুষের ভাগ্য আমার ভাইপোর সম্বন্ধ তোর জন্য আসছে, না হলে তোদের যোগ্যতা আছে আমার পরিবারের সাথে আত্মীয় সম্পর্ক করা? শোন মেঘলা, ভালোই ভালোই বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হবি, না হলে তোর জন্য বেশি একটা ভালো হবে না। তোর যদি সামান্য কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে বিয়েটায় আর ব্যাঘাত দিবি না। বিস্মিশ্রিত কথার বান নিয়ে দিয়ে খুব বাজেভাবে আঘাত করে। এত সব কথা শোনার পর মেঘলার আর কিছু বলার থাকে না। সে মৃত ব্যক্তির ন্যায় সকল কাজে সম্মতি দিতে থাকে। শান্তা আহ্লাদ করে দেখ মেঘলার হাত টেনে ধরে বসা থেকে উঠায়, তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে মেঘলার কপালে বেয়ে চুয়ে পড়া ঘাম মুছে দিতে দিতে বলে, যা ঘরে গিয়ে একটু রেস্ট নে। জান্নাত তোকে নিয়ে বিউটি পার্লারে যাবে দুপুরে খাবার খেয়ে, সেখান থেকে ফেসিয়াল করে 2 বোনে ঘুরে ফিরে বাসায় আসিস। জান্নাত শান্তার মেয়ে, মেঘলা আর সে সমবয়সী। জান্নাত মেঘলার চেয়ে 2 মাসের বড়। মেঘলারা মফস্বল শহরে থাকে। আগে গ্রামে নিজেদের পৈতৃক বাড়িতে থাকলেও ব্যবসার কাজে তার চাচাদের প্রায় শহরে আসতে হতো বলে মেঘলার বাবা মা মারা যাওয়ার বছর 2 পরেই তারা মফস্বল শহরে এসে একটা বাড়ি করে। মেঘলা মনিহীন গলায় বলে, এইসব ফেসিয়ালের কোনো দরকার নেই চাচি। কে বলেছে দরকার নেই? অবশ্যই আছে, কোনো কথা বলবি না, যা গিয়ে রেস্ট নে। শান্তা মেঘলাকে তার ঘরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কিন্তু মেঘলা তার ঘরে না গিয়ে তাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসে। পুকুরে ঘোলা পানির দিকে একধানে তাকিয়ে থাকার সময় টুপ করে 1 ফোঁটা পানি বের হয় মেঘলার চোখ থেকে। আশা তার দাদিকে আগলে ধরে রুমের ভেতরে প্রবেশ করে। চোখে অপরাধবোধ ও অনুশোচনা নিয়ে দাদির দিকে তাকালে দেখতে পায় মিস্টার মির্জা প্রিয় নাতনিকে 1 হাত দিয়ে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছেন। হায়াও গুনগুনিয়ে কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর হায়া মিস্টার মির্জা পাশ থেকে উঠে গিয়ে আশিয়ানকে বসার জায়গা করে দেয়। আশিয়ান তার পাশে বসে মিস্টার মির্জা হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। আশিয়ান তার পাশে বসার সাথে সাথে মিস্টার মির্জা নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। বিশেষটা উপস্থিত সকলে খেয়াল করে। আশিয়ান ধরে আসা গলায় বলে, কেমন আছো দাদা ভাই? আলহামদুলিল্লাহ, তুমি? তোমার এই অবস্থায় দেখে কি করে ভালো থাকতে পারি বলো? একটু ভালো নেই আমরা। আমার জন্য তুমি খারাপ থাকবে কেন? তোমার কিছু হই নাকি আমি যে আমার শরীর খারাপ দেখে তুমি ভালো থাকবে না? অবশ্যই হও, তুমি আমার দাদা ভাই, আমার শৈশব কৈশোরের দুরন্তপনার সাথে মায়ের মার বাবার বকা থেকে রক্ষা করে সেই ভালোবাসার মানুষটি তুমি। দাদা ভাই, ও দাদা ভাই, তুমি আমার উপর রাগ করে থেকে নিজেকে কষ্ট দিও না দাদা ভাই। মিস্টার মির্জা নিজের হাতটি আশিয়ানের হাতের থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু পারে না। আশিয়ান তার হাত ছাড়ে না। মিস্টার মির্জা নিজের হাত ছাড়ানোর প্রয়াস ত্যাগ করে গম্ভীর থমথমে গলায় বলে, আমার তোমার উপর কোনো রাগ নেই।
আমি বুঝতে ভুল করেছি যে তোমার নিজের আলাদা পছন্দ থাকতে পারে, কিন্তু তুমি এই কথা আমায় সরাসরি বলতে পারতে। বিয়ের আসরে না এসে আমার নাতিটাকে উমনভাবে অপমান না করলেও পারতে। তার তো কোনো দোষ ছিল না। আমাদের সকলের জন্য তুমি আমার নাতিটাকে এভাবে কষ্ট দিলে, এটা ভেবে আমার তো মরে যেতে ইচ্ছে করেছিল। মিস্টার মির্জা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে নিঃশব্দে। আশ্বিনের চোখে অশ্রু। তার একটা হঠকারী সিদ্ধান্ত তার পুরো পরিবারকে ভুগিয়েছে, অপমানিত, অসম্মানিত করেছে। আশ্বিন একটা ঢোক গিলে নিয়ে বলে, ছোট ছিলাম তো, ভুল করে ফেলেছি, কিন্তু সেটা শুধরেও নিয়েছে। তখন না বুঝতে পারলেও এখন তো বুঝতে পারছি। তুমি সবসময়ের মতো এইবারও আমার জন্য বেস্ট মানুষটাই ঠিক করেছিলে। এক হাত দিয়ে মিস্টার মির্জা হাত ধরে রেখে অন্য হাত দিয়ে হায়াকে টেনে নিজের কাছে নিয়ে এসে তার হাত ধরে কথাটা বলে আশিয়ান। আমি জানি সেই কষ্টের সময়, সম্মান কিছুই ফিরে দিতে পারবো না, কিন্তু ভবিষ্যতে তোমাদের অভিযোগের কোনো সুযোগও দিব না। মিস্টার মির্জা প্রাণ ভরে প্রিয় নাতি নাতনিকে দেখেন। বিয়ের পর সব মেয়ের মতোই হায়ার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। আশিয়ান ও হায়াকে পাশাপাশি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তার জীবনের শেষ ইচ্ছে ছিল আশিয়ান হায়াকে এমনভাবে পাশাপাশি দেখা। আজ সেটাও পূরণ হলো। এখন বোধহয় সে শান্তিতে চোখ বন্ধ করতে পারবেন। মিস্টার মির্জা বিড়বিড়িয়ে বলেন, মাশাআল্লাহ। কতক্ষণ একধারে তাদের দিকে তাকিয়ে থাকে, তারপর মুখে হাসি ফুটিয়ে তুলে বলেন, আশিয়ান, আমার আদরের দাদুভাই, আমার বংশের প্রথম প্রজন্মের প্রথম সন্তান হওয়ায় তুমি সবদা অন্যদের থেকে তুমি একটু বেশি প্রিয় ছিলে কি এখনো আছো এবং আজীবন থাকবে। আমি তোমার কাজে একটু কষ্ট পেয়েছিলাম বটে, কিন্তু পরবর্তীতে যখন ভুল বুঝতে পারি জীবনটা তোমার সংসার করবে তুমি, সেখানে তোমার জীবনসঙ্গী পছন্দ করে দেওয়া আমরা কেউ না। তারপর থেকে আর কোনো কষ্ট বা রাগ নেই তোমার উপর, আর যেখানে কোনো রাগ নেই সেখানে শাস্তি দেওয়ার কথা আসে না। কথাগুলো হাসি হাসি মুখে বলে মিস্টার মির্জা। আশান সহ সকলে বুঝে যায় মিস্টার মির্জা নিজের জেদে অটল। আশিয়ানও এবার জেদি গলায় বলে, তুমি জেদ করছো তো দাদা ভাই? ঠিক আছে, তুমি যদি জেদি হও, আমিও তোমার নাতি। তোমাদের না নিয়ে আমি এই গ্রাম ছাড়ছি না। গেলে তোমাদের নিয়ে যাব, না হয় সারা জীবনের জন্য এখানেই থাকবো, এই আমি বলে দিলাম। কথাটা বলে আশিয়ান রুম থেকে বের হয়ে যায়। মিস্টার মির্জা তার প্রস্থানের পথ চেয়ে মৃদু হেসে ওঠে। এদিকে রাত্রি তখন 2:45। বাড়ির গেটের সামনে থামলো ফারাবের গাড়ি। গাড়ি পার্ক করে এসে হাঁটা দিল গার্ডেনের দিকে, যেটির অবস্থান তাদের বাড়ির পেছনের দিকে। বাড়ির ভেতরে ঢোকার কোনো তাড়াতাড় নেই। হাতে ধরা অ্যাপ্রনটা আলগা করে মুঠোয় চেপে ধীরে ধীরে সেদিকটায় যেতে থাকে ফারাবি। গার্ডেন যেন রাত্রির কোলে লুকিয়ে থাকা কোনো গোপন স্বপ্ন, রঙিন ফুলে ভরা, সুগন্ধে মোড়া। নিশীথের নিস্তব্ধতা তাদের সৌন্দর্যকে আরো গভীর, আরো রহস্যময় করে তুলেছে। একপাশে পেতে রাখা বেতের সোফায় বসে পড়ে সে। অ্যাপ্রনটা পাশে রেখে হাঁটুর উপর জোড়া হাত রেখে তাকিয়ে রইল সামনে সারি সারি সূর্যমুখীর দিকে। মৃদুমন্দ বাতাস এসে ফুলগুলোকে দুলিয়ে দিয়ে যায়, যেন নিঃশব্দে তাদের হলুদ পাপড়ি দিয়ে ফারাবির ক্লান্ত মনকে আদর করছে। এই সূর্যমুখী ফুলগুলো লাগানোর পেছনে একটা সুন্দর ইতিহাস রয়েছে। ফারাবি ও জাহানের যেমন বন্ধুত্ব ছিল, তেমনি তাদের বাবাদের মধ্যেও বেশ ভালোই বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কে জেরে একদিন তালুকদারিতে দাওয়াত করা হয়েছিল তাদের বাসায়। ফারাবি তখন নতুন নতুন হায়ার প্রেমে পড়েছে। প্রায় তাকে তালুকদার বাড়ির আশেপাশে দেখা যায়। হায়ারা ফারাবিদের দেয়া দাওয়াতে তাদের বাসায় আসলে ফারাবি সবচেয়ে বেশি খুশি হয়। সে নিজ তাগিদে বাড়িঘর পরিষ্কার করায়, নিজের সুন্দর ড্রেস আপ করে রেডি হয়ে অপেক্ষা করতে থাকে তার প্রেয়সীর জন্য। হায়ারা আসার পর তাদের বেশ ভালোই আপ্যায়ন করা হয়। সমবয়সী জাহান ও জাইনের আতিথেয়তার দায়িত্ব পড়ে ফারাবির কাঁধে। ফারাবি জাহান ও জাইনকে নিয়ে চলে যায় গার্ডেনে। সেখানে বসে তারা আড্ডা দিতে থাকে। তখনই হায়াকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয় ফারাবির ছোট বোন ফাউজিয়া। হায়া বড়দের মাঝে বসে বসে বোর হচ্ছিল বলে তার বাবা ফাউজিয়াকে দায়িত্ব দিয়েছে। হায়াকে যেন সে তাদের পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। ফৌজিয়া সেই কথা অনুযায়ী কাজে লেগে পড়ে। পুরো বাড়ি দেখানো শেষ করে তারা এবার বাড়ির বাহিরে এসেছে। গার্ডেনে তখন বেশি একটা ফুল ছিল না, 2-1 পদের ফুল ছিল। হায়া ও ফাউজিয়া জাহানদের কাছে যেতেই ফারাবির মন খুশিতে খলখলিয়ে ওঠে। সে নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে হায়ার বসার জায়গা দেয়। এমন না বসার জায়গা কম, কিন্তু তাও অতিরিক্ত উত্তেজনা ও খুশিতে কাজটা করে বসে। হায়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, ভাইয়া আপনি ব্যস্ত হবেন না,
আপনি বসুন, আমি গার্ডেনটা ঘুরে দেখছি। আচ্ছা, যাও তাহলে। হায়া চলে যায় ফৌজিয়ার সাথে, আর জাহান, জাইন ও ফারাবি আবারও আড্ডা দিতে শুরু করে দেয়। কিন্তু এবার ফারাবি আড্ডায় তেমন একটা মনোযোগ দিতে পারে না, কারণ তার চোখ ঘুরে ফিরে হায়াতেই গিয়েই আটকে যাচ্ছে। তাদের গার্ডেনের একপাশে গোলাপ ফুলের গাছগুলো কাছে গিয়ে দাঁড়িয়ে তারা। হায়া তার কোমল হাতে গোলাপ ফুলগুলোর উপর বুলিয়ে দিতে দিতে তার বোনের সাথে কি যেন বলছে। বেশ কিছুক্ষণ তারা সেখানে থাকে। তারপর ভেতর থেকে লাঞ্চের জন্য তাদের সকলকে ডাকা হলে তারা ভেতরে চলে যায়। বিকেলের দিকে হায়ারা চলে যাওয়ার পর ফারাবি তার বোনকে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে সে হায়ার সাথে কি কথা বলছিল। তার বোন তখন নিতান্তই ছোট, মাত্র ক্লাস 7-এ পড়ে। সে সরল মনে বলে দেয় তারা গার্ডেনে কি গল্প করেছে। ফারাবি জানতে পারে হায়ার পছন্দের ফুল সূর্যমুখী। এটা জানার পরের দিনই সে তাদের গার্ডেনে অর্ধেক গার্ডেন সূর্যমুখী ফুল দিয়ে ভরিয়ে ফেলেছে। তার ইচ্ছে ছিল বিয়ের পর কোনো এক চাঁদনি রাতে সে আর হায়া গল্প করতে করতে ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করবে। হায়া তার কাঁধে মাথা রেখে তার সারাদিনের সকল গল্প বলবে, আর ফারাবি একজন মনোযোগী শ্রোতা হিসেবে সেসব গল্প শুনবে। মাঝে মধ্যে আবার হায়ার ললাটে আলতো করে ভালোবাসা পবিত্র স্পর্শ দিবে। ফুলগুলো চাঁদনি রাতে নিজেদের সৌন্দর্য উপস্থাপন করছে। ফারাবিও সেই জায়গায় বসে আছে। নেই শুধু এই রমণীটি, যাকে ঘিরে ফারাবি এত সব জল্পনা কল্পনা, যাকে নিয়ে ফারাবি সুখী হতে চেয়েছিল। সে এখন আরেকজনকে জীবন সঙ্গী করে সুখী। ফারাবির প্রাপ্তি খাতায় সাদা, নেই সেখানে কোনো পূর্ণতার কাহিনী লেখা। ফারাবি সোফায় গা এলিয়ে দিয়ে আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সময় গড়ায় তার আপন নিয়মে। সেই সাথে ফারাবির চোখের কার্নিশ বেয়ে অপ্রাপ্তির অশ্রু গড়িয়ে পড়তে থাকে। সে ওই বিশাল আকাশের অধিপতিকে বলে, আপনি তো জানেন আমি হায়াকে ঠিক কতটা ভালোবেসেছিলাম। তার হাসিতে নিজেকে খুশি করতাম, তার বেদনা আমায় কাঁদাতো। সে আশেপাশে থাকলে নিজেকে সুখী ভাবতাম। ভাবতাম আমার জীবনে আর কোনো অপূর্ণতা নেই। তার আগমনে আমার জীবন পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল। সে আমার ছিল না। সে যাকে ভালোবেসেছিল তারই ছিল। সে যদি আমারই না হবে তাহলে কেন ক্ষণিকের জন্য আমায় জীবনে এসেছিল? কেন আমার মনে তার জন্য এত ভালোবাসা দিলেন? এখন যে তাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে। আমি তাকে হারিয়ে বেদনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আর সে তার ভালোবাসার মানুষটিকে বুকে নিজের সুখের নিঃশ্বাস ফেলছে। পূর্ণতার বেলায় আমি কেন অপূর্ণ? কেন? ফারাবির হৃদয় ভাঙা আর্তনাদ রাতের সে নিস্তব্ধ পরিবেশকে আরো গম্ভীর ও ভয়াবহ করে তুলছে ক্ষণে ক্ষণে। আজ 3 দিন হয়েছে হায়ারা গ্রামে এসেছে পর থেকে একদিনের জন্য গ্রামটা ঘুরে দেখতে পারেনি, কারণ সময়টা এখন বর্ষাকাল। হায়ারা যেদিন এসেছে তার পরের দিন থেকে টানা 3 দিন মুষলধারে বৃষ্টি নামছে। কখনো কখনো আধা ঘন্টার জন্য বৃষ্টি থামলে পরবর্তীতে দেখা যায় 2 ঘন্টায়ও বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টিমুখর এই গ্রাম্য পরিবেশ শুরুতে ভালো লাগলেও একটানা কয়েকদিন ঘরে বসেই থেকে হায়া আর মেহরিমা প্রচণ্ড বিরক্ত। আহসান ও জাহান বিরক্ত হলেও তাদের দুজনের মতো এত টানা। তারা দুজনেই নিজেদের পার্সোনাল ল্যাপটপ নিয়ে এসেছে। আহসান তার বিজনেস কাজ ঘরে বসেই করে ফেলে, যেহেতু 2 বাপ বেটাই বর্তমানে গ্রামে অবস্থান করছে, আর জাহানও তাই। আজ সকাল থেকে বৃষ্টি নেই, বরং অল্প স্বল্প রোদের দেখা মিলেছে। হায়া জেদ ধরেছে আর যদি তাদের ঘুরতে নিয়ে যাওয়া হয় তাহলে তারা 2 বান্ধবী একা একাই বেরিয়ে পড়বে। মেহরিমাও বান্ধবীদের কথা সম্মতি দিয়ে তার পেছন পেছন ঘুরছে। ইদানিং মেয়েটা একটু জেদ দেখায়, অভিমান করে, মুখ ফুলিয়ে রাখে, কখনো আবার প্রাণ খুলে হাসে। আর এসব সব কিছুই যে জাহানের জন্য সম্ভব হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ছেলেটা তাকে সবসময় প্রিন্সের ট্রিটমেন্ট দেয়, সেই সাথে তার পরিবারের আদর আহ্লাদ শাসন তো আছেই। নাস্তা খাওয়ার পরপরই হায়া আর মেহরিমা স্পর্শ পেছন পেছন ঘুরছে। তাদের আবদার স্পর্শ আহসানকে বলিয়ে তাদের গ্রাম ঘুরিয়ে আনতে বলে জানো। স্পর্শ প্রথমে নিজেও সম্মতি দেয়নি এখনই ঘুরতে যাওয়ার, কারণ কাল রাতেও বেশ ভালোই বৃষ্টি নেমেছিল। সকালে যে একটু রোদ উঠেছে, কাদা এখনও ভালো করে শুকায়নি। আর তাদের বাড়িটা একটা ভেতরের সাইডে, মেন রাস্তা থেকে আসতে 1 ঘন্টার মতো লাগে গরুর গাড়িতে। তার উপর আকাশ তেমন একটা স্বচ্ছ না। এই একটু রোদ উকি মারে তো আবার মেঘ এসে আকাশ ছেড়ে দেয়। কিন্তু হায়া আর মেহরিমা অনেক ইমোশনাল কথা বলে তাকে পটিয়ে ফেলে। সকাল 9টায় নাস্তা খেয়ে মায়ের নির্দেশে আসেন হায়া, মেহরিমা ও জাহানকে নিয়ে বের হয়ে পড়ে। উদ্দেশ্য আশপাশে সবটা ঘুরিয়ে দেখানো তাদের। তারা লাস্ট গ্রামে এসেছিল সে 7 কি 8 বছর আগে।
তখন হায়া আর জাহান ভালোই ছোট ছিল, সেই তুলনায় আশিয়ান বুঝদারও বড় ছিল। যদিও আশিয়ানের তেমন একটা কিছু মনে নেই, তাই তাদের সাথে মিস্টার মির্জার চাচাতো ভাইয়ের নাতনি মহুয়াকে, তার বয়স 17, আর সে কিছুদিন আগে সে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার হাতে এখন অফুরন্ত সময়, গ্রামে তার জন্ম এবং বড় হওয়া, তাই এই গ্রামের প্রতিটা রাস্তাঘাট অলিগলি তার মুখস্থ। সে তাদের 4 জনকে নিয়ে হাঁটতে হাঁটতে একদম মেইন রোডের দিকে এসে পড়ে। সেখানে এসে হায়া ফুচকার দোকান দেখতে পেলে ফুচকা খাওয়ার বায়না করে। আশিয়ান একটু মানা করলেও বউয়ের জেদের কাছে তার হার মানতে হয়। আশিয়ান, হায়া, মেহরিমা ও মহুয়া 3 জনকে ফুচকার প্লেট ধরিয়ে দিয়ে সে আর জাহান আশেপাশে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎই অফিস থেকে ম্যানেজার ফোন করায় সে ফোনটা কানে লাগিয়ে কথা বলতে বলতে হায়াদের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই তার অসাবধানতাবশত এক পথচারীর সাথে ধাক্কা লেগে যায়। পথচারীটি নিচে পড়ে গিয়ে আহ বলে আর্তনাদ করে ওঠে। আশিয়ান হকচকে গিয়ে ফোনটা কেটে দেয়। সে নিজেও কিছুটা পিছিয়ে গিয়েছে, কিন্তু পথচারীটির মতো নিচে পড়ে যায়নি। আশিয়ান নিচের দিকে তাকিয়ে দেখে পথচারীটি একটা মেয়ে, যেখানে কংক্রিটের মাটিতে পড়ে গিয়ে হাত ছিলে ফেলেছে। আশিয়ান ঘাবড়ে যায় মেয়েটার হাতে রক্ত দেখে। সে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে, তারপর কিছুটা ভীত গলায় বলে,